আলহামদুলিল্লাহ রহমতে 10 রোজা সুন্দর মতো পালন করতে পেরেছি। ইফতারে চালের আটার রুটি হচ্ছে ছাদ বাগানের টমেটো দিয়ে দারুণ মজার রেসিপি। আলহামদুলিল্লাহ আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। বাইরে ঘুরতে বের হলাম। আসসালামু আলাইকুম, তৌফিকাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কাছেও দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। রমজান মাস আসবে বলে আমাদের কতই না আয়োজন ছিল রোজাকে ঘিরে। এরই মধ্যে তো রোজা চলে আসছে অলরেডি। রহমতের 10 রোজা শেষ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ রহমতের 10 রোজা খুব সুন্দরভাবে পালন করতে পেরেছি এবং সব কিছুই সম্ভব হয়েছে আল্লাহর ইচ্ছায়। আল্লাহ চাইলে বাকি রোজাগুলো সুন্দর মতো পালন করতে পারবো। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন এবং আমার মনের ইচ্ছা পূরণ করেন। সারাদিন রোজা থাকার পর ইফতারের তো কিছু আয়োজন থাকবেই। তো ইফতারে আমরা সবাই ভাজা পোড়া খেতেই পছন্দ করি, আমিও কম বেশি পছন্দ করি। তো আজকে ভাবলাম যে কোনো ভাজা পোড়ার দিকে যাব না, আজকে অন্যরকম একটা ইফতারের আয়োজন করি। আর সেটা হচ্ছে চালের আটার রুটি। নর্মাল আটার রুটি বানানো যতটা সহজ, চালের আটার রুটি বানানো কিন্তু ততটা সহজ না। এগুলো বানাতে হলে কিছু কায়দা কানুন জানতে হয়। তো আমার কাছে অনেক বেশি ঝামেলাপূর্ণ মনে হয়, তাই আমি আমার কাজের আপাকে বলেছি যে চালের আটার রুটি তৈরি করে দিতে। গরুর মাংস রান্না করা ছিল, তাই ভাবলাম ইফতারে একটু ভিন্ন আয়োজন করি, এতে খেতে ভালো লাগবে। সবসময় তো আর ভাজা পোড়া খেতে ভালো লাগে না। সেই জন্য আজকে চালের আটার রুটি বানাচ্ছি আর সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। আর এই কাজটা কিন্তু আমার কাজের আপা করছে, উনি বরিশালের মানুষদের কাছে চালের আটার রুটিটা কিন্তু খুবই জনপ্রিয়। এটাকে তারা রুটি পিঠা বলে থাকে। বিভিন্ন আচার অনুষ্ঠানে এই আয়োজনটা করা হয়ে থাকে ওনাদের অঞ্চলে। সো ওনাকে বললাম এই রুটিটা তৈরি করে দিতে এবং উনি খুব সুন্দরভাবে সব কিছু ঠিকঠাক করে রুটিটা বানানোর কাজে লেগে গিয়েছে। শুরুতে নিশ্চয়ই দেখেছেন পানি গরম দিয়ে সেখানে লবণ দিয়ে চালের গুঁড়াটা দেওয়া হয়েছে, ঢেকে রেখেছে, তারপর একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে রেখেছে, তারপর খুব ভালো করে মথে এরকম একটা পুতার মতো তৈরি করছে। আমাকে বলতেছে আগে পুতা তৈরি করে নিই। তো এই যে লম্বা একটা জিনিস, এটাই হচ্ছে পুতা, আর এটা সুতা দিয়ে কেটে নিচ্ছে খুব সুন্দরভাবে মাপ মতো। এখন আর কোনো কিছু করতে হবে না, জাস্ট গুঁড়ার মধ্যে এটা ভালো করে কোট করে বেলে ফেলবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এই কাজটা দেখতে আমার খুব ভালো লাগছিল এবং আমি একটু ভিডিও করে নিয়েছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে। আমাদের অঞ্চলে চালের গুঁড়ার রুটি এভাবে বানায় না, নর্মাল আটার রুটি যে গোলা করে বানানো হয় ঠিক সেভাবেই বানানো হয়। বাট উনি কত সুন্দর আয়োজন করে সুতা দিয়ে কেটে নিয়েছে, আর এইভাবে বানাইলে দেখা যায় যে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন রুটিটা কত সুন্দর হয়েছে। এবার সবগুলা রুটি বেলা হয়ে গিয়েছে, এখন ভেজে নেওয়ার পালা, আর কি ছেঁকে নিতে হবে। ওনার মুখে শুনেছি বরিশালের মানুষেরা নাকি এই রুটি পিঠা ঈদ পার্বণে অনেক পরিমাণে করে বানায়, আর সেটা মাংস দিয়ে খাওয়া হয়, সবাই মিলে এই কাজটা করে একসাথে। তো খুব আনন্দের একটা কাজ নাকি। তো যাই হোক, এবার রুটিটা ছেঁকে নিতে হবে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, একটু হেল্পও করতেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন রুটিটা কত সুন্দর ফুলে গিয়েছে, তারপর মাঝখান থেকে এভাবে ভাঁজ দেওয়া হয়েছে। তো এই রুটির মধ্যে মাঝখানে ভাঁজ দেওয়ার ব্যাপারটা আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। এভাবে সব রুটি যখন বানানো হয়, একসাথে রাখা হয়, তখন এত সুন্দর লাগে। আর এই রুটিগুলা এইভাবে বানিয়ে নাকি ওদের যে বাড়ির জামাই থাকে তাদেরকে আর কি আপ্যায়ন করা হয়। ঈদের পর বাড়ির জামাইদেরকে এই রুটি পিঠা এবং মাংস দিয়ে অবশ্যই আপ্যায়ন করতে হবে, তা না হলে জামাই আদর সম্পন্ন হয় না। চালের গুঁড়ার রুটি বানাতে গিয়ে দেখা যায় যে রুটিগুলো ফেটে যায় কিংবা শক্ত হয়ে যায়, তাই অনেকেই চালের গুঁড়ার সাথে আটা কিংবা ময়দা মিশিয়ে থাকে। বাট সেই রুটিগুলা খেতে তেমন একটা ভালো লাগে না। একদম পিওর চালের গুঁড়ো দিয়ে রুটিগুলা বানাইলে অনেক বেশি মজা হয়। আর এই রুটি একটা খাওয়ার পর এতটা ভালো লাগে যে একটার পর একটা বারবার খেতে ইচ্ছা করে। রুটিগুলা এত বেশি সফট ছিল, আর এইভাবে ভাঁজ করার ফলে দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। হাতের মুঠোয় নিলে একদম মুঠোর মধ্যে চলে যায়, এত সফট ছিল। তো আলহামদুলিল্লাহ ইফতারে এই রুটি মাংস দিয়ে খেতে এত বেশি মজার ছিল কি আর বলবো। মাঝে মধ্যে এরকম একটু চেঞ্জ করে ইফতার খেতে অনেক ভালো লাগে।
এখন রমজান মাস, তাই বিকেলবেলা একদমই সময় থাকে না ছাদে আসার জন্য। তারপরও 2-1 দিন হুটহাট একটু সময়ের জন্য ছাদে আসি। তো ছাদে এসে দেখি যে এত বেশি পাতা পড়েছে, পুরো ছাদ ভরে গিয়েছে। কয়েকদিন পর আর কি ছাদটা পরিষ্কার করব সব পাতা ঝরে গেলে। আর এখানে টমেটো গাছ দেখতে পাচ্ছেন। এই টমেটো গাছে আলহামদুলিল্লাহ এবছর খুব সুন্দর ফলন এসছে। এই টমেটো প্রতিদিনই দেখা যায় 2-4টা করে পাকে এবং কিছু টমেটো পাখি খেয়ে নিচে ফেলে দেয়, আর সেটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। পাখির আধা খাওয়া টমেটোগুলা যখন দেখি তখন মনে হয় যে যাক, পাখির খাওয়ার জন্য কিছু একটা ব্যবস্থা তো করতে পেরেছি, এটা আমার কাছে অনেক বেশি আনন্দের। তো এই যে দেখতে পাচ্ছেন টমেটো, এভাবে দেখা যায় প্রায় সময় ঝুড়ি ভর্তি করে নিয়ে আসি টমেটো। আর সেই টমেটো দিয়ে আমি এখানে একটা আমাদের গ্রামের জনপ্রিয় রেসিপি তৈরি করছি। আমাদের অঞ্চলে, নরসিংদী অঞ্চলে এই রেসিপিটাকে বলা হয় চুক্কা বাগুনের খাড়াই। এটা আমাদের অঞ্চলে খুবই জনপ্রিয়। আমি এই রেসিপিটা আমার চ্যানেলের শর্ট ভিডিওতে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানেই কিছু থানকুনি পাতা হয়েছে, আর এটা একটা আম গাছের গোড়ায় হয়েছে। আলহামদুলিল্লাহ এবছর এত সুন্দর আর এত সবুজ চকচকে এই থানকুনি পাতা হয়েছে যে আমি কি বলবো, আর খেয়ে শেষ করতে পারতেছি না। এই থানকুনি পাতার কিন্তু অনেক গুণ। এটা একটা ঔষধি গাছ, আমাদের শরীরের বিভিন্ন রোগ বালাই নিরাময়ে অনেক বেশি হেল্পফুল এই গাছটা। অনেকে এই গাছটা খাওয়ার জন্য কিংবা রেসিপি তৈরি করার জন্য খুঁজে খুঁজে বের করে। তো আলহামদুলিল্লাহ আমার ছাদে কিন্তু অনেক হয়ে থাকে এই থানকুনি পাতা। সো বিভিন্ন সময় দেখা যায় এই থানকুনি পাতা এনে আমি বিভিন্ন তরকারিতে ব্যবহার করে থাকি। আর এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমি খুবই মজার একটা পাকোড়ার রেসিপি তৈরি করছি। থানকুনি পাতার সাথে এখানে কিন্তু আমি আরও অনেক ভেজিটেবলস দিয়েছি। থানকুনি পাতার মিক্সড পাকোড়াগুলো বানিয়ে যখন আমি ইফতারের টেবিলে দিয়েছিলাম, আর মনে মনে ভাবছিলাম যে এতগুলা পাকোড়া যে বানাইলাম খাওয়া হবে কি, কিন্তু বিশ্বাস করেন আমি এগুলো টেবিলে দেওয়ার পর একের পর এক গপাগপ যে কই গেল আমি নিজেও বুঝতে পারি নাই। এছাড়া এখান থেকে কিছু পাকোড়া আমি আমার শাশুড়ি মা, শ্বশুর বাবা ওনাদের জন্য পাঠিয়ে দিয়েছি। সো আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি মজা পেয়েছে এই পাকোড়াগুলো খেয়ে। লাস্টে আমি কিছু কাঁচামরিচ ভেজে দিয়েছি, এর ফলে পাকোড়ার সাথে কাঁচামরিচ যখন বাইটে পড়ে অসাধারণ একটা তৃপ্তি আসে, এতটা মজার ছিল। তো ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন। আর এই রেসিপিটা কিন্তু অলরেডি চ্যানেলের শর্ট ভিডিওতে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 8 তারিখ শনিবার ইফতার করার পর অনেক বেশি টায়ার্ড ছিলাম, শরীরটাও অনেক বেশি খারাপ লাগছিল, সেই সাথে মনটা আরও বেশি খারাপ লাগছিল। তাই আমি ইফতারের পর অনেকটা সময় ধরে শুয়েছিলাম, মোবাইলে হাত দেই নাই। হঠাৎ করে কি মনে করে যেন মোবাইলটা ধরলাম, তখন দেখতে পেলাম যে সাবস্ক্রাইবার 1 লক্ষ হয়ে যাবে আর 5টা বাকি। তো হুটহাট কি করব বুঝতে পারলাম না, আমি অন্য মোবাইল থেকে একটু ভিডিও করে রেখেছি এবং কিছু স্ক্রিনশটও নিয়ে রেখেছি যাতে পরবর্তীতে দেখতে পারি। এটা আমার জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট, এটার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছি এবং অনেক কষ্ট করছি। সো 95 থেকে 97, 98 এরকম কয়েক মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ 1 লক্ষ সাবস্ক্রাইব পূরণ হয়েছে। এই 1 লক্ষ সাবস্ক্রাইবার আসতে আমার অনেকটা সময় লেগেছে, আর এত বেশি কষ্ট করেছি, এত ধৈর্য নিয়ে থেকেছি, আমি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে যাই এত ধৈর্য কোত্থেকে আসলো। সো সব কিছুই একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা এবং আপনাদের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে। আল্লাহ পাক না চাইলে হয়তো এখানে আসতে পারতাম না। যদিও অনেকটা সময় লেগেছে, অনেকের তো এত সময় লাগে না, যাদের ভাগ্য ভালো খুব দ্রুত ভাগ্যে সাফল্য ধরা দেয়, বাট আমার কিন্তু সেটা হয় নাই। আমার সাফল্যকে ছিনায় আনতে হয়েছে কষ্ট দিয়ে, ধৈর্য দিয়ে। অবশেষে আমি এই লক্ষ্য তো অর্জন করতে পেরেছি, এটাই কম কিসের। তো এটাতেই আমি খুশি। আর আমি সব সময় যখন যেভাবে যেখানে যেরকম থাকি আমি সেখানেই অনেক বেশি হ্যাপি থাকি এবং আল্লাহ পাকের কাছে সব সময় শুকরিয়া আদায় করি, যেরকম আছি সেরকমই ভালো আছি। একটু নিচের দিকে তাকাইলে দেখা যায় যে আমার চেয়ে অনেক খারাপ কত মানুষ না আছে। তো ওই চিন্তাটা করলে দেখা যায় যে আমি নিজে অনেক বেশি সুখী, আমার চেয়ে সুখী আর কেউ নেই। এভাবেই আসলে আমি সবসময় চিন্তা করি। আর হুট করে যে একদম ভরপুর সাফল্য এসে আমাকে ভরিয়ে দেবে সেটাও আমি চাই না। হুট করে আসা জিনিস কখনো স্থায়ী হয় না। কষ্টের মাধ্যমে যেটা অর্জিত হয় সেটা অনেক বেশি আনন্দদায়ক এবং অনেক বেশি তৃপ্তির আমার মনে হয়।
তো সব কিছুর জন্য আপনাদেরকে আবারও অনেক বেশি ধন্যবাদ। আপনারা পাশে ছিলেন বলেই আমি এই পর্যন্ত আসতে পেরেছি। তো সেদিন রাতেই 10টার পর একটু বের হয়েছিলাম রিক্সা করে বাইরের একটু হাওয়া খাইতে। তো আমরা এসেছিলাম হচ্ছে মালিবাগ চৌধুরী পাড়া। তো এখানে এসে দেখলাম যে সিরামিক্সের একটা দোকান শাইনপুকুর, ওইখানে 60% ছাড় দিয়েছে। এখান থেকে একটু চামচ কিনেছে আমার হাজব্যান্ড। আর এখানে একটা ভ্যান ছিল, এই ভ্যানে এগুলো আর কি একটু দেখেছি। 2টা এরকম ঝুড়ির মতো নিয়েছি। 2টা ছোট ছোট টুকরি নিয়েছি আর বাকিগুলোও ধরে ধরে দেখছি আর দাম জিজ্ঞেস করছি। এটা বেশ ভালো লাগছিল আমার কাছে, মনে হয় ডিম রাখলে ভালো হইতো, বাট ওরা বলে যে এটা ফুল রাখার, তো সেজন্য আর নাই। দামটা আমার কাছে বেশি মনে হয়েছে। এছাড়া ফুলের কিছু ফুলদানি আর কি দেওয়ালে ঝুলানোর সেগুলা ছিল, তো নেওয়া হয় নাই। তারপর অনেকটা পথ হেঁটে ক্লান্ত হয়ে আমরা এই আপন কফি শপে এসে বসছি। এখানে আমরা জুস আর ডোসা নিয়েছি, তো সেটাই খাবো। আমি জুস খেয়েছি আর আমার হাজব্যান্ড হচ্ছে ডোসা খেয়েছে। ওর আবার ডোসা খুব পছন্দ। খেয়ে দিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি, আবারও রিক্সা করে। আর সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায়ও নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।